আসসালামু আলাইকুম দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন। ঘটনাটা এমনিতে দেখলে মনে হয় খুবই ভদ্রতা, বাংলাদেশের রাজনীতিতে যা খুবই বিরল। একজন নেতা, বাংলাদেশের একটা বড় দলের নেতা, যিনি খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে, সেই তারেক রহমান যখন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার কাছে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন তা নয়, তিনি একেবারে প্রকাশ্যে আরও অনেক লোকের সামনে এবং মিডিয়ার সামনে সেনাবাহিনীর সেই কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। ঘটনাটা খুব সাধারণ, স্বাভাবিক নয়। একদিক দিয়ে এটা রাজনীতির একটা ভব্যতা, সভ্যতা, যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিন্তু আসলে কি ঠিক ততটুকু? এটার পিছনে কি অন্য কোনো সিগন্যাল আছে? সেটা নিয়ে আজকের আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাইব যে ভিডিওটিতে কি আছে। গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এসএসএফ এর সাবেক ডিজি সৈয়দ ফাতেমি আহমেদ রুমি, তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এককালের আচরণের জন্য। যেহেতু জেনারেল রুমি এসএসএফ এ ছিলেন, ধরে নেওয়া হচ্ছে যে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। গত মঙ্গলবারে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে তারেক রহমান একটা বৈঠক করেছেন, সেটা প্রকাশ্য বৈঠক, এবং সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন। দর্শক, আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি, তারপরে আসবো মূল আলোচনায়। রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম, কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার ইউ। মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি একজন মহান নেতার সভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয়। তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না? আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, কিছু থ্রেট রয়ে গেছে, এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের, কখনো সৌদি আরবের, কখনো পাকিস্তানের, কখনো ভারতের, মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন, কিন্তু আমরা সকলেই জানি কানাঘুষা আছে যে এখনো বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না, এর একটা বড় অংশ। সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয়, তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে, এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই, তারেক রহমানকে 111 সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে, এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি, এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন। এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন, কিন্তু বোঝাই যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনো রয়ে গেছে, এবং সেই ভীতি আছে বলেই 5 আগস্টের পরের এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না। এই সাহস না পাওয়ার মূল কারণটাই হচ্ছে সেনাবাহিনী। কারণ এই যে শুধুমাত্র মেজর জেনারেল রুমির কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন তার মিসবিহেভিয়ার জন্য, তার উগ্র আচরণের জন্য বা অপ্রত্যাশিত আচরণের জন্য, সেটাই একমাত্র ঘটনা নয়। সেই সময়কার ইতিহাস যদি কানাঘুষা শুনে থাকেন যে সেনাবাহিনীর ব্যক্তিগত ক্ষোভ ছিল তার উপরে, কারণ তিনি অনেক তখনকার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই ধরনের মিসবিহেভ করেছেন বলে সেনাবাহিনী সূত্রে
আনঅফিসিয়াল সূত্রে এই ঢাকা শহরে বিভিন্ন কানাঘুষা ছিল, এবং তখনই লোকজন বলতেন যে যদি সেনাবাহিনী কখনো তারেক রহমানকে বাগে পায়, তারেক রহমানের জন্য ব্যাপক মুশকিল আছে। 1/11-এর পরে আমরা সেটাই দেখলাম। তারেক রহমানকে হাওয়া ভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেইটা করেই শেষ নয়। সেনাবাহিনী তাকে নিয়ে হয়তো আরও ধরে রাখতে চেয়েছিল, খেলতে চেয়েছিল, সেটা সম্ভব হয় নাই, কারণ তারেক রহমান অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে তখন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কৌশলে কারণ হচ্ছে, এটা মনে রাখতে হবে যে তখনকার যে কেয়ারটেকার সরকার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার আসলে সেটা, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। এর অনেকগুলো প্রমাণ আছে, কথাবার্তা আছে। আমি যদি একটা রেফারেন্স শুধুমাত্র টানি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তখনকার দূতাবাসের প্রধান ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়ার্টি, তিনি তার সরকারের কাছে যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা 2008 সালের সেপ্টেম্বরের 3 তারিখ, সেখানে তিনি এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। পরবর্তীতে উইকিলিক্সের মাধ্যমে আমরা এই গোপন নথিপত্রগুলো পেয়েছি, কিন্তু আদারওয়াইজ আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। সেখানে মার্কিন রাষ্ট্রদূত যে কথাটা বলছেন, তারেক রহমান notoriously corrupt and violent son of former Prime Minister খালেদা জিয়া, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তারেক রহমান সম্পর্কে এটা থেকে বোঝা যায়, notoriously corrupt and violent। corrupt, notoriously মানে হচ্ছে যে কুখ্যাত, corrupt and violent কারণ দুর্নীতি এবং সন্ত্রাসের জন্য কুখ্যাত তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার রিপোর্টটা শুরু করেছেন, এবং সেখানে তিনি বলছেন যে মেজর জেনারেল গোলাম কাদেরের সাথে তার কথা হয়েছে, এবং মেজর জেনারেল গোলাম কাদের তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার, নিশ্চিত করেছেন যে এই জিনিসটা কেয়ারটেকার সরকারের অনেকটা অগোচরে ঘটে গিয়েছে, এবং তারা সরকারের জন্য দোষারোপ করছিলেন যে তখনকার যে বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন তাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত নায়রা, কিন্তু মোস্টলি আসলে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার নাম সালাউদ্দিন। অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন এটাকে ম্যানেজ করেছেন, এবং মার্কিন রাষ্ট্রদূতের সেই রিপোর্টের মাঝে আছে যে তারেক রহমান যে হুট করে এই জামিনটা পেয়ে যাবেন, এটা খুব দ্রুত লয়ে করা হয়েছে, এবং একটা ইঙ্গিত আছে যে তখনকার যে প্রধান বিচারালয়গুলো আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে যেহেতু বিএনপির লবির লোকজন ছিলেন, বিএনপির নিয়োগ করা লোকজন ছিলেন সেখানে, এবং সেটাকে ট্রিগার্ড করেছে। এবং ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, তার ব্যক্তি উদ্যোগে সম্পূর্ণভাবে বিভিন্ন চ্যানেলকে পাশ কাটিয়ে এই জামিনটা হুট করে তারা উচ্চতর আদালত থেকে নিয়েছেন। এবং মার্কিন রাষ্ট্রদূত সেখানে তার রিপোর্টে উল্লেখ করছেন যে এমনকি তারেক রহমানের যে লয়াররা ছিলেন তারাও আসলে প্রাথমিকভাবে বলেছিলেন যে এই জামিন আবেদন করা উচিত হবে না, কিন্তু সকলের অ্যাডভাইসের বাইরে গিয়ে, পরামর্শের বাইরে গিয়ে জুবাইদা রহমান খুব দ্রুত করেছেন। ধরেই নেওয়া যেতে পারে যে জুবাইদা রহমান অন্য কোনো লবির মাধ্যমে এই পরামর্শটা পেয়েছিলেন, এবং সেটা খুবই নাইসলি ডিজাইন ছিল, যার কারণে খুব দ্রুত তারেক রহমান জামিন পান, এবং পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে, ইউনাইটেড কিংডমে চিকিৎসার জন্য চলে আসেন। সেই সময় থেকে আজকে পর্যন্ত তিনি এখানেই আছেন। এখন তার ফিরে যাওয়ার বেলা যে কথাটা আমি বলছিলাম, যে যেহেতু তখনকার মেজর জেনারেল গোলাম কাদের বলছেন যে আসলে সেনাবাহিনী, উনি বলেছেন যে এটার সাথে সেনাবাহিনী উষ্মা প্রকাশ করেছে, সরকার তো উষ্মা প্রকাশ করেছে, বিব্রত হয়েছে কিছুটা, কারণ তারা খালেদা জিয়ার মুক্তির আগেও কিন্তু তারেক রহমানের মুক্তিটা হয়ে গিয়েছিল, এবং তাদের সেই আফসোসটা রয়ে গেছে যে তারা তারেক রহমানকে এনাফ শিক্ষা দিতে পারে নাই, যদি আমি তাদের ভাষায় বলতে চাই। এখন যখন তারেক রহমানের ফিরে যাওয়ার সুযোগ এসেছে, 5ই আগস্ট গত বছরের পট পরিবর্তনের পরবর্তীতে, তোমার দেশ আমার দেশ, তারেক জিয়ার বাংলাদেশ, সেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, কারণ সেনাবাহিনী এখনো তার ফিরে আসতে রাজি নয়। মজার ব্যাপার হচ্ছে তখনকার সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লবির বা আওয়ামী লীগ সমর্থিত মনে করা হচ্ছিল। তখন খুব স্বাভাবিকভাবেই তারা, বিশেষ করে হাওয়া ভবন, তারেক রহমান তখনকার বিএনপি জামাত সরকারের উপরে বিরক্ত ছিলেন, সেটা 1/11-এর বিভিন্ন কার্যক্রমে বোঝা গিয়েছে। তাহলে এখন কি মুশকিলটা তৈরি হচ্ছে? এখন তো সেই আওয়ামী সমর্থিত সেনা অফিসাররা এখন দায়িত্বে নেই, তাদেরকে
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ গ্রেফতার হয়েছেন, কেউ কেউ অবসরে আছেন, দু একজন পালিয়েও গিয়েছেন। তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বর্তমান সেনাবাহিনীর যেটা রয়েছে, সেই সেনাবাহিনীর একটা বড় অংশ এটা এন্টি আওয়ামী লীগ বাট প্রো বিএনপি নয়, এরা প্রো জামায়াতের লোক। মানে জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার প্রিয়ভাজন যারা আছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, দেহভঙ্গি, ভাষাভঙ্গি, অনুনয় বিনয় এবং অন্যান্য যা যা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেই থাকবেন, তার সব কিছুই কিন্তু জামায়াতের সাথে সম্পৃক্ত। যার কারণে এই সেনাবাহিনীও তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছে না। এই আসতে দিতে না চাওয়াটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা খুব স্ট্রংলি নিষেধ করেছিলেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় তাকে কোনোভাবেই একটা প্রকাশ্য অনুষ্ঠানে নভেম্বরে, যেটা এই সেনানিবাসে হলো, সেখানে যেতে দিতে তারা রাজি ছিলেন না। দিতে রাজি ছিলেন না কারণ এটা প্রকাশ্য অনুষ্ঠান এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা, তার ইনফেকশনের সম্ভাবনা ছিল। আমরা দেখেছি পরবর্তীতে খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। সেই ঘটনারই পরম্পরায় সেই অসুস্থতাই তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে এবং তিনি অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন গত কয়েকদিন ধরে, এখন কিছুটা ইমপ্রুভ করছে। কিন্তু খালেদা জিয়া সেই 3 বাহিনী দিবসে গিয়েছেন, সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছেন, কারণ সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। খালেদা জিয়া এই জায়গাটা খুবই উদ্যোগী এবং স্মার্ট অবস্থায় তিনি এই অসুস্থ শরীরেও সেখানে গিয়েছেন। এটা একটা উদ্যোগ। এই যে প্রাক্তন সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে নিয়ে প্রকাশ্যে, মানে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো করেই থাকে, তাদের যে সেনা লিঙ্কগুলো আছে সেগুলোতে তারা কথা বলে, কিন্তু এইভাবে প্রকাশ্যে সভা করার মাধ্যমে একটা সিগন্যাল দেওয়া যে তারেক রহমান বা বিএনপি আসলে বর্তমান সেনাবাহিনীর সাথে এক ধরনের আপুষে যেতে চায়, নেগোসিয়েশনে যেতে চায়। এবং এই যে ক্ষমা প্রার্থনা, এইটা একেবারেই হুট করে চলে আসা কিনা না, হুট করে তারেক রহমানের উপলব্ধি থেকে আসা কিনা না, সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ এই ঘটনাটা যদি ঘটে থাকে আজকে থেকে প্রায় 20 বছর আগে, 20 বছরই তারেক রহমান ক্ষমা চাইলেন না, দুঃখ প্রকাশ করলেন না, সময় পেলেন না। এই অনুকূল সময়ে এসে তাও হি কুড জাস্ট কল জেনারেল রুমি, সেটা না করে প্রকাশ্যে সকলের সামনে চাইলেন। এটা এক ধরনের স্টেজ কিনা, মহড়া কিনা, এটা বোঝার একটা বিষয় আছে। এবং এর মাধ্যমে আরো সিগন্যাল দেওয়া। আমরা প্রকাশ্যে দেখলাম জেনারেল রুমির কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজে অ্যাপ্রিসিয়েট করি, রাজনীতিতে এই ভব্যতা সভ্যতা খুবই প্রয়োজন, খুবই ভালো জিনিস। করছি তো বেশ করেছি, এই মুড থেকে বেরিয়ে আসাটা খুবই চমৎকার কাজ হয়েছে। কিন্তু প্রকাশ্যে উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন, অপ্রকাশ্যে পর্দার আড়ালে গোপনে উনি আর কার কার কাছে দুঃখ প্রকাশ করছেন আমরা জানি না। সেই ক্ষমা প্রার্থনা, সেই দুঃখ প্রকাশ করা, সেই সিগন্যাল দেওয়া, আমি তোমাদের জন্য নিরাপদ, তোমরা আমাকে যথেষ্ট মেরেছো, নির্যাতন করেছো, আমরা এটার প্রতিশোধ নেব না, আমরা কোনো অ্যাকশনে যাব না যদি ক্ষমতায় আসি। এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন, সেটাই দেখার বিষয়। তিনি যদি সেটা যথেষ্টভাবে করতে না পারেন, আমরা বোধহয় তারেক রহমানকে প্রবাসে রেখেই বাংলাদেশে অবস্থিত প্রবাসী সরকার দেখতে যাব আগামীতে। ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন। মঙ্গলবার রাত থেকে সে গুঞ্জন আরো এক দফা বাড়ে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায়। সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা 2 মন্ত্রণালয় গত 16 মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। যদিও সুলতানা কামালের মতো প্রথিতযশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নাম ফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান। শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া সচিবকে কাজে যোগ দিতে না দেয়া, নিজের এলাকায় বিশেষ বরাদ্দ, পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তবে পদত্যাগের খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি। জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টার প্রেসিং। জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন। আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন
তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান। এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাত দিয়ে গণমাধ্যমে খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। এ খবর জানাতে সন্ধ্যা 6:15টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনূসের প্রেস উইং। ব্রিফিং এ জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বুধবার বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে, দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। কিন্তু প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পদত্যাগের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে? দর্শক, বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইউনূস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন, তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না। সংবিধানের 2য় পরিচ্ছেদের 58 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে। অনেকে বলতে পারেন, এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন। সেখানে বলা আছে, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা আছে 58 এর 2য় অনুচ্ছেদে। বলা আছে, প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না, এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল। দর্শক, মাত্র 16 মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অনেকবার উঠেছিল। ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। শেষমেশ বিএনপিকে পিছু হটতে হয়েছিল। অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, তারা তখন আরো সময় চেয়েছিলেন। এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পদত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন। কুমিল্লায় নিজের এলাকা ছেড়ে ঢাকা 10 আসনের ভোটার হন। বিশেষ বরাদ্দ পেতে তড়িঘড়ি করে প্রকল্প সাজান নিজের নির্বাচনী এলাকার জন্য। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। চলতি সপ্তাহের মঙ্গলবারের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। ওই দিন সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। প্রশ্ন হলো, আসিফ মাহমুদ না হয় নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও কেন সরে যেতে হলো? 10 ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর 1 আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও
তা হচ্ছে না। সমকালের ওই খবরে বলা হয় সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানিয়েছে মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এই মনোভাবের পরিবর্তন আসেনি। একাধিক সূত্র বলছে অধ্যাপক ইউনূস যে তার প্রিয় দুই ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য হয়ে করেছেন। এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও মাহফুজ কি নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন? কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন। কিন্তু সারা দেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন দুই সদ্য বিদায়ী উপদেষ্টা। আসিফ কুমিল্লা থেকে সরে এসে ঢাকা 10-এর ভোটার হন। বিএনপির প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল। তখন সবাই মনে করেছিল ইশাক ইস্যুতে বিএনপির শত্রু বনে যাওয়া আসিফ মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো লড়বেন। তবে বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না। দর্শক, গত 7 নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেছিলেন। তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। প্রশ্ন হলো, 1 মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে, নাকি গত 16 মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন? আর অর্জন করেছেন বলে ঢাকা 10 আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান। দর্শক, এই অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যিনি নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া। অবশ্য দুদক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুম পাড়ানি মাসি পিসের গান শুনিয়ে যাচ্ছে। বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ডে নিজে ক্ষমা চেয়েছিলেন, তবে নিজের অস্ট্রের ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়েও বেঁচে যান। হেলিকপ্টারে চড়ে 200 টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে কোনো সংস্থা অবশ্য প্রশ্ন করেননি। শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়ার সরকারও ছিল নিশ্চুপ। এমনকি ইমেইলে আসা সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন। তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোনো তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিষদই। দৈনিক প্রথম আলোর আরেকটি খবরে বলা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা জানান। এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি, কারণ অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে। তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না, পুরনোদের মধ্য থেকে দেওয়া হবে। সেই চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়। এমনকি এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে। অবশ্য এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তা নিয়ে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে। দর্শক, পদত্যাগে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনে, যদিও সেখানে বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমকে ওই আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়ায় মাহফুজ আলমের লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি বা জোট থেকে ভোট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তুলনামূলক মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম থাকলেও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মাহফুজের ভাইয়ের বিরুদ্ধে বিটিভির কাজের টেন্ডার অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ
প্রকাশ্যে হুমকি দেন তিনি সময় মতো মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন। রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব ধরনের আইন লঙ্ঘন করে মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন। সরকারের সমালোচনা করেন এমন কাউকে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানে যাতে রাখা না হয় সেটির জন্য তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন। এ কারণে বিএনপিপন্থী অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি ওএসডি এবং বদলি করিয়েছিলেন। দর্শক, আসিফ মাহমুদ না হয় নির্বাচনে লড়ার জন্য উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু মাহফুজ তো নির্বাচন করতে চান না। তাহলে তাকে কেন সরে যেতে হলো? এর অর্থ হলো সরকারের উপর এমন চাপ আছে যে চাপটির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও সরকার এমন ভাব যেন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ঠিক আগে সরকার তার নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু আলিবাবার গুহা থেকে যদি নির্বাচনী খরচের 10 থেকে 20 কোটি টাকা বেরিয়ে আসে, তখন সরকারকে প্রশ্নবিদ্ধ হবে না? তার চেয়ে বড় খবর হলো কিংস পার্টি এনসিপি 2 উপদেষ্টার পদত্যাগ মানতে পারছে না। সরকারে যেহেতু তাদের এখন সরাসরি স্টেক নেই, তাই তারাও নতুন একটি ইস্যুতে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা আছে। সেটি হলো জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দিতে চায় সরকার। এই সুযোগটি দিয়ে সরকার প্রমাণ করতে চায় নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক হবে। কিন্তু এনসিপির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই মাঠে উত্তেজনা তৈরি করা হবে। সেটি হলে তফসিল ঘোষণা হওয়ার পরও অনেক কিছু দেখার বাকি থাকবে।